মমতা বলছি আজকে সুপ্রিম কোর্টে ইডি ভার্সেস মমতা ব্যানার্জি বলা যেতে পারে বা তৃণমূল কংগ্রেস যে মামলা ছিল সেই মামলার আজকে কি হলো? দেখুন, আজকে সুপ্রিম কোর্টে হয়েছে সেটা আমি পরে আসছি। গতকাল আপনাদের বাইরে বলা হয়েছে দুই পক্ষকেই মানে দুটো মামলা ছিল, ইন্টারলকের পিটিশন দুটি ছিল। ইডি একটা করেছেন, রাজ্য সরকার একটা করেছে। তো রাজ্য সরকারকে অপরচুনিটি দিয়েছেন। ইডি সেখানে সাবমিশন রেখেছিল যে আমাদেরও কিছু বলার বক্তব্যের জন্য আমার সাবমিশনটা রেকর্ড করা হোক। তাদেরকেও সাবমিশন দিয়েছে, তারাও এভিডেভিট অপোজিশন দেবেন এবং রাজ্য সরকারও দেবেন। তো আজকে সুপ্রিম কোর্টের যেই পরের পর্যায়ে আসছি, সুপ্রিম কোর্টের যে মামলাটা হয়েছে আজকে, সুপ্রিম কোর্ট বলেছেন যে এটা কি, এই মামলাটা কি হাইকোর্টে হওয়ার মতো ছিলেন না, আপনারা কেন এসএলপিতে আসলেন? তো আমার প্রশ্ন হচ্ছে, দেখুন তাহলে মানে ওনারা হাইকোর্টের থেকে ওনারা সুপ্রিম কোর্টে চলে গেলেন, একটা হঠাৎ করে একটা এসএলপি করে দিলেন। এসএলপি করে বা কোর্টকে মানে 2-2.5 ঘন্টা এখানে গাম্বাট করলেন। অনেক কাউন্সিল ছিল, ব্যস্ত কাউন্সিল, তারা কৃষকরা একজন ব্যস্ত লোক, কল্যাণ একজন ব্যস্ত লোক, ঠিক আছে। তারপরে শীর্ষেন্দু ছিল, সেখানেও মানে ও একজন ব্যস্ত লোক। আরো যারা যারা ছিল, যারা ইডির হয়েছিলেন তারাও ব্যস্ত লোক। কিন্তু তারা তো জেনে বুঝে কালকে কোর্টটাকে গাম্বাট করেছে। তারা তো বলতেই পারতেন প্রথমে যে না, আমরা এই ব্যাপার নিয়ে আমরা এসএলপিতে চলে গেছি। তাহলে ওরা কেন বলেনি জানেন? একটাই কারণ, আমার জাস্টিস শুভ্রা ম্যাডাম, জাস্টিস মাইলর কাছে যদি এই বার্তাটা প্রথমেই দিতেন, তাহলে ইডির প্রতি একটা খারাপ নজরে যেত, খারাপ একটা বার্তা যেত। আমরা ধরে নিলাম সেই কারণেই মানে প্রথম বলেনি। তাহলে কারণ কি বলেনি? কেন বলেনি? একটাই কারণে, যদি বলে আমি এসএলপিতে গেছি, শুভ্রা ম্যাডাম তখনই প্রথম নিজের একটা ইগোতে লাগতো, সম্মানে লাগতো। তুমি আমার প্রতি কোনো ভরসা তোমার মধ্যে ছিলেন না, তাহলে তুমি কেন মামলা করতে গেলে? আবার এই মামলাটাকে নিয়ে তুমি এসএলপিতে চলে গেলে, সুপ্রিম কোর্টে চলে গেলে। তাই আজকে সুপ্রিম কোর্ট সেখানে তার বিচক্ষণ তার কথার জবাব দিয়েছেন। সম্ভবত গত 23 তারিখে এই মামলাটা আবার থাকবেন। ইডিকে বলেছেন সমস্ত যত সিটি ফুটেজ আছেন, ওই সিটি ফুটেজ দেখে এবং তার কি কি ডকুমেন্টস আছে, রিলেভেন্ট ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলি তাকে প্রডিউস করতে বলেছেন। ভালো কথা বলেছেন। আমার মহামান্য আদালত সুপ্রিম কোর্ট যা বলেছেন, আমি বিচারপতিকে ধন্যবাদ জানাই, আমি প্রণাম জানাই। কিন্তু কিন্তু আপনাদের যে তৃণমূল কংগ্রেসের যে এফআইআর, সেটা তো বলে দিয়েছে স্থগিত আপাতত। সেটা তো কোনো রকম ইনভেস্টিগেশন করতে পারবে না। না, সেটা একটা কথা বলি, এখানে কিন্তু আরেকটা মজার কথা বলেছেন। সেটা তো গতকাল হাইকোর্ট বলেছেন, হাইকোর্টও সেটা বলেছেন যে আমরা এটাকে স্টপ করলাম, স্থগিত রাখলাম। তাই সুপ্রিম কোর্ট সেটাকে বলেছেন মানে আজকে আমাদের বিরুদ্ধে যেটা ইডি করেছে সেটাও খারিজ করেছে, এবং রাজ্য সরকার যেটা করেছে সেটাও খারিজ করেছে। ইডি যেটা যেন মানে এক জায়গায় একটা স্ট্যান্ড বাই আছেন, যে ওখানে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট গেছিলেন, ইডি গেছিলেন, সেখানে রাজ্য সরকার কি বাধা দিয়েছিলেন? আমরা তো প্রথমেই ছিলে বলছি, যদি আজকে বাধাই দিতেন মমতা ব্যানার্জি, তাহলে হাইকোর্টে তো কালকে পরিষ্কার ইডির লোক বলে দিয়েছেন যে এখানে পরিষ্কার, এখানে ইডির কে কোনো বাধা দেয়নি, উনি ওখান থেকে কোনো কাগজপত্র নিয়ে আসলে। তাহলে আজকে সুপ্রিম কোর্ট তো এই অর্ডারটাকে ফলো করবে। আজকে তো হাইকোর্টের অর্ডারটাকে তো ফলো করতে হবে। হাইকোর্টে তো মানে সুপ্রিম কোর্ট তো এই অর্ডারটা দেখবে। তাহলে একটা কথা এখানে বোঝা যায় পরিষ্কার, মমতা ব্যানার্জি গেল প্রায় 6 ঘন্টা পরে, আর ইডি গেলেন প্রায় আপনার 6টার সময়। তাহলে এতক্ষণ ওনারা কি কি যা যা নেওয়ার তারা সবকিছু নিয়ে নিয়েছেন, নিয়ে তারা সমস্ত সবকিছু তারা রেডি করে বেরিয়েছেন। নেত্রী গেছেন সেখানে, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক, আবার রাজ্যের কিন্তু উনি কিন্তু মানে মেন মানে লোক হচ্ছে উনি চেয়ারম্যান। তাহলে উনি দুটো ভাগ করতে পারেন, সেও তো ওখানে গেছেন। আমি মানলাম ইডির কোনো কাজে যদি বাধা দিত, এখানে একটা বড় না আমি এই জায়গাটা বলিনি, ইডি যদি কোনো বাধা দিত তাহলে মমতা ব্যানার্জি কোনো ক্যামেরাকে ফুটেজ দেখা যেত। কোনো রকম ভাবে হট্টগোল করেনি, ইডিও কোনো রকম ভাবে বাধা দেয়নি, ইডি কোনো রকম ভাবে ডিস্টার্ব করেনি, মমতা ব্যানার্জিও তাকে কোনো ডিস্টার্ব করেনি। আজকে আমার এই ফুটেজটা, আমার এই বক্তব্যটা, আমি মনে করি সুপ্রিম কোর্টে যদি আমার লিগাল সেল মানে মুখ্যমন্ত্রী তাতে যদি চায়, সেটাকে সে ওখানে মানে প্রডিউস করতে পারেন। কারণ আমরা মিডিয়াতে বলছি, আমরা কিন্তু মানে আজেবাজে জায়গায় বলছি না, বাস্তব যেটা সেটাই সুপ্রিম কোর্ট বিচক্ষণ ভাবে পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে আশা করি 23 তারিখে একটা রেজাল্ট, ভালো রেজাল্ট পাওয়া যাবে, রাজ্য সরকার পাবে। কারণ রাজ্য সরকার কখনো ইডিকে বাধা দিতে পারেন না, তাতে অনেকগুলি প্যারামিটার আছেন, তার কতগুলি প্রোটোকল আছেন, তার একটা সিস্টেমেটিক একটা ব্যাপার আছেন। সেখানে সেন্ট্রাল ফোর্সকে কখনো
কোনো রাজ্যেই বাধা দিতে পারে না, কোনো রাজ্যেই না। তাহলে এই রাজ্যকে যখন মানে সেন্ট্রাল ফোর্স আসবেন তাদেরকে ইনফর্ম করবে, তারা না তো কোনো কথাই নেই, তারা যাবেন, হেল্প করবেন। বলছি সিসিটিভি ফুটেজ গুলো আদৌ পাওয়া যাবে কি? দেখুন সেটা আমি কি করে বলবো, সেটা সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছেন, এবার ইডি গিয়ে দেখবেন। অবশ্যই সিসি ফুটেজ আসেন, থাকবেন না কেন? সেগুলো তো কেউ খুলে নিয়ে যায়নি, কেউ তো বলতে পারবেন না। মমতা ব্যানার্জি বলছে হার্ড ডিস্ক নিয়ে এসছেন, এই নিয়ে এসছেন। কালকে আমার জাস্টিস সুব্রত ঘোষের কাছে যখন মামলা করছেন, ইডির হয়ে যে ছিলেন সে তো পরিষ্কার বলছেন না তাতে কোনো রকম ভাবে কিছু বাধা সৃষ্টি করে। তার মানে আর কি থাকে মামলায়? মামলা কি থাকবে বলুন? আজকে জয় জয়কার হচ্ছে মানে রাজ্য সরকারের। আজকে আমি বলবো মমতা ব্যানার্জিকে কেউ যদি মনে করেন কালীভক্ত করে ওনাকে ডেমোলিশন করবেন, ওনাকে মাটিতে শুয়ে দেবেন, উনি পারবেন না। বলছি মমতা ব্যানার্জি যখন ওখানে পৌঁছলো, মমতা ব্যানার্জির সাথে রাজ্যের পুলিশ কেন যাবে? যদি মমতা ব্যানার্জি দলের হয়ে যায় তাহলে মমতা ব্যানার্জি দলের লোকদের নিয়ে যেতে পারতো। খুব ভালো কথা বললেন। আমি আপনার তাই দুটো উত্তর দিই আপনাকে। রাজ্য সরকার উনি যাবেন, রাজ্যের মানে সে হচ্ছে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশ তো থাকবেই। আবার উনি দলনেত্রী, উনি দলের মেন মাথা হচ্ছে উনি চেয়ারম্যান। সেই চেয়ারম্যানের পুলিশ প্রোটেকশন দিতে পারেন বা প্রোটেক্টেড করতে পারেন, তাকে সাহায্য করতে পারেন, সেই অর্থে গেছেন। এবার আপনি যদি বলেন সিএম উনি, আরে উনি তো দুটো পদই বিলং করছেন, উনি তো কয়েকটা মন্ত্রিত্ব ওনার হাতে রয়েছে। ওনার সাথে তো একজন নেতাকে নিয়ে যেতে পারতেন, নেতা নেত্রী নিয়ে যেতে পারতেন। গেছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস গেছিলেন, আপনারা দেখেছেন। আমাদের মানে যে আছেন ওই শিখা ম্যাডাম না কি ম্যাডাম আছেন, উনি ছিলেন ওখানকার লক্ষ্মী ভান্ডার নিয়ে ওনারা প্রচারে ছিলেন, সবাই গেছে এই কথা শুনে। আরো অনেকে লোক গেছেন, গেছেন তো সবাই। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি দিনের আলোতে পরিষ্কার একদম মিডিয়া করে ওনারা আজকে আমাদের ইডি, উনি যেটা আশঙ্কা করেছেন যে আমাদের ইলেকশনের ব্যাপারে আমার গোপন কিছু তথ্য আছে। গোপন তথ্য কি? যে কোনো পার্টিরই একটা গোপন একটা সিটিং হয়, তার আলোচনা হয়, তার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে থেকে থাকে। এবং প্রশান্ত কিশোর যখন এসেছিল, প্রত্যেকজনের অফিসে থাকবে কেন? না সেটাই আমি বলি, প্রতিজন তো মানে সেন্ট্রালও তো ইলেকশন করিয়েছে, এ তো ভুল নয়। আচ্ছা সেন্ট্রালও তো ইলেকশনের জন্য ছিল, তাহলে উনি তো একটা প্রাইভেট সংস্থা, তাহলে কেন মানে সেন্ট্রাল দিয়েছেন? তাহলে দোষ ধরতে হবে তাদেরকে। যদি সে অর্থে যদি মমতা ব্যানার্জিকে দোষ বলে, তাহলে মমতা ব্যানার্জি মানে দোষটাকে আগে হওয়ার আগে সেন্ট্রাল আগে ইলেকশন হয়েছে, আজকে মানে হচ্ছে এটা 2026-এ। তাহলে আমি একটা কথা বলবো, আজকে ইলেকশন কমিশনার যে জ্ঞানেশ্বর বাবু আছেন, উনি এটাকে পর্যবেক্ষণ করুক, উনি তদন্ত করুক। আশা করি উনি মানে সবকিছু কথার উত্তর পাচ্ছেন উনি। আজকে এখানে প্রদীপ জৈন, ওই আপনার যেখানে আমরা প্রশান্ত কিশোরের যে জায়গাটা ছিলেন, সেটাকে প্রশান্ত কিশোর মানে আজকে মানে প্রদীপ জৈনকে হ্যান্ড ওভার করে দিয়ে গেছেন। আজকে ওই পার্টনারই ওনাদের একটা গোষ্ঠী, তারা আজকে পশ্চিমবাংলার টিএমসির ইলেকশনের পারপাসে ওনাদের কিছু জ্ঞানের ব্যাপার দেখুন। নাহলে আজকে রাজ্য সরকার এত কোটি কোটি টাকা দিয়ে কেন প্রশান্ত কিশোরকে নিয়ে আসবেন, প্রদীপজনকে কেন দেবেন? সে তো অবশ্যই, কিন্তু সেটা আনতে মমতা ব্যানার্জিকে যেতে হবে না। মমতা ব্যানার্জি যাবেন এই কারণে, দেখুন ওনার উপর তো কেউ কথা বলবেন না, উনি যা করেন উনিই করেন। আর সেনাপতিকে ডাইরেকশন দেয় তখন যায়, আর দলের যারা যারা মন্ত্রী নেতা যারা আছেন তারা সেটা করেন। কিন্তু মমতা ব্যানার্জির কথাই মানে একদম ঠিক। আজকে মমতা ব্যানার্জি আজকে মানে যেখানে গেছেন, মমতা ব্যানার্জি একটা কারণেই গেছেন, সেখানে তার ইলেকশনের অনেক কিছু মানে তার গোপনত্ব ব্যাপার ছিলেন, সেগুলি যদি ইডি যদি মানে তসরুপ করে দেন, তাহলে ওনার পক্ষে অনেক ক্ষতি হবে। আজকে 26-এ ইলেকশনের মধ্যে তার ক্ষতি হবে। তার কারণে মমতা ব্যানার্জি 6 ঘন্টা পড়ে গেছে। ইডি তো গেছে না 6টার সময়, উনি তো গেছেন মানে 11টা সাড়ে 11টার সময়। অর্থাৎ মমতা ব্যানার্জি ওখানে চুরি করতে যায়নি। যদি চুরিই করতো তাহলে ইডি বাধা দিত, ইডি কেন বাধা দেয়নি? না, ইডি তো বাধা দিয়েছে, বলছে তো আজকে সুপ্রিম কোর্টে যে সাবমিট করে তাতে পরিষ্কার লিখেছে যে ডাকাতি কথা, ডাকাতি অভিযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছেন এই জন্যই বাবু তুমি জলে জলে ডুবে ডুবে জল খাও, শিবের বাবা তুমি জানতে পারো না। গলার ট্যাংরা মাছ আটকে গেছে, এমন এক হচ্ছে, এ কি হয়েছে বলে জলের তলে ডুবিয়ে জল খেয়েছি। রাজ্য সরকার তো দেখিয়েছে, রাজ্য সরকার দেখিয়েছে সমস্ত সিসি ফুটেজ, যে কোথায় আমাকে ইডি বাধা দিয়েছেন, আমরা ইডিকে কোথায় অপমান করেছি। যেটা আজকে ইডি বলছেন তার সত্যতা খুঁজে পায়নি সুপ্রিম কোর্ট। তার কারণে বলেছেন যত সিসি ফুটেজ আছেন সমস্ত সব কিছু নিয়ে তাই 23 তারিখে ওখানে সুপ্রিম কোর্টে যেতে হবে। অর্থাৎ আমি আগাম বার্তা দিয়ে রাখি, সেন্ট্রাল মানে ফুটেজগুলো আদৌ থাকবে? অবশ্যই আছে, নিশ্চয়ই আছে। ক্যামেরা বন্দি হয়েছে, অনেকে জানে। মমতা ব্যানার্জি যখন
বাইট দিয়েছেন, সেটা রুটিং আছে। এবং মানে উনি কি কি করেছে সবটাই ফুটেজ আছেন, সবাই টেলিকাস্ট। বাইরে তো প্রেসের কাছে সবকিছু আছে, প্রেসের তাহলে তাহলে আবার কি আছে, প্রেস দেবে, সিসিটিভি ফুটেজ, সিসি ফুটেজও দিবে, প্রেসও দিবে, বলছি ইচ অ্যান্ড এভরিথিং। সুপ্রিম কোর্ট ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত সব ডকুমেন্ট নিয়ে আসবে। তাহলে সময় যত প্রেস হয়েছে, মমতা ব্যানার্জি যা প্রেস করছে সেটাও আছেন। আবার মানে ইডির যে ব্যাপারগুলি যখন বলছেন কাগজপত্র নিয়ে আসছেন, ওনার কাগজ উনি নিয়ে এসছেন, ইডির কাগজপত্র আনতে যায়নি। ইডি গেছিলেন চুরি করতে, মমতা ব্যানার্জির গোপন কিছু জানতে পেরেছেন। আজকে জানে তো ওই প্রদীপ জৈন সেন্ট্রাল ইলেকশন করেছেন, সে কাজেরা ওরা জানেন। আর সুবিধি দাস সেখানে পাম্প মেরেছে, এমন পাম্প মেরেছে না 5 নম্বর বলকে এখন 10 নম্বর করতে গেছে, বল ফেটে গেছে। ঠিক আছে, আমাদের আমাদের সমাজে শুধু একটাই কথা বলবো, তাহলে বলছেন সুপ্রিম কোর্টের মামলাটা আবার হাইকোর্টে চলে আসবে। সুপ্রিম কোর্টের মামলাটা আবার হাইকোর্টে আসবেন কেন? আজকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, কেন এই মামলাটা কি হাইকোর্টে হতে পারতেন না? আপনারা কেন মানে সেখানে আসলেন এসএসপিতে? তাহলে মানে সেখানে রাজ্য সরকার মানে এখানে আজকে সুপ্রিম কোর্টে বলছেন হাইকোর্টকে অপমান করছেন। আজকে সুপ্রিম ম্যাডামকে বলেনি কেন, আমার মাইলটকে যারা প্রথম বললেই উনি মামলা শুনবে না, আরও ইরিটেট হয়ে যাবেন। উল্টো যদি ইডের এগেন্সটে কিছু দেয়, যা ভাই আমার এগেন্সটে দিয়ে এসএসপিতে যা, তখন তো দেখা যাবে। তার কারণে ভয় নেই। তারপরে 2-2.5 ঘন্টার পরে লাস্ট যখন দেখছে গোল আর ফেটে ফুটে গেছেন, ডোল আর বাজছে না, তখন বলছে যে না ঠিক আছে আমরা এসিপিতে গেছি। তাহলে তুমি কেন ভাই এতটা সময় নষ্ট করলে? আজকে এতটা কোর্টকে সময় নষ্ট কেন?